শিক্ষকদের নির্দেশেই সহায়ক বই নামে গাইড বুক কিনতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। ব্যাহত হচ্ছে সৃজনশীল শিক্ষার আসল উদ্দেশ্য, আইনি কাঠামোয় আনার আশ্বাস শিক্ষামন্ত্রী। বিএমডিসির সনদ না পাওয়ায় অনিশ্চিত চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 1000-এরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ। নিয়ম না মেনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগ। যারাই জঙ্গিবাদের পথে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ছাত্রলীগের পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর দেখানো পথে চলতে নেতাকর্মীদের নির্দেশ। নয়াদিল্লির প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে বন্ধ হয়নি বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা। শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ভারতীয় হাই কমিশনারের। এবং নির্মাণ কাঁচামাল হিসেবে দেশে প্রতি বছর ইটের চাহিদা 1,500 কোটি। অর্থনৈতিক খাত হিসেবে ইট ভাটা ও শ্রমিকদের নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সৃজনশীল পদ্ধতি চালুর পরে গাইড বই নামে নোট বই বিলুপ্ত হলেও বাজারে এসেছে নতুন নামে সহায়ক শিক্ষা বই। শিক্ষকদের চাপে বাধ্য হয়েই এইসব বই কিনতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। এদিকে সহায়ক শিক্ষা বইয়ের ওপর নির্ভরতার কারণে সৃজনশীল শিক্ষা পদ্ধতির আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। শিক্ষকরা এ বিষয়ে কথা না বললেও প্রকাশকরা দুষছেন মূল বইয়ের মানকে। শিক্ষামন্ত্রী বলছেন, শিগগিরই একটি আইনের আওতায় আনা হবে পুরো বিষয়টিকে। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। নোট, গাইড বই আর কোচিং বাণিজ্য থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতেই চালু করা হয় সৃজনশীল পদ্ধতি। তবে এবারও নিস্তার নেই। গাইড বইয়ের বিকল্প হিসেবে বাজার 6 লাখ সহায়ক শিক্ষা বইয়ে। শিক্ষকদের চাপে বাধ্য হয়েই বই কিনতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। অভিযোগ আছে, শিক্ষক ও প্রকাশকদের মধ্যে এক ধরনের সুসম্পর্কের কারণেই পছন্দের বই চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের উপর। এসব বইয়ের মান যাচাইয়েরও সুযোগ নেই অভিভাবকদের। আমার এই বই কটা পাঠ্য করে দিবেন, মাস্টার এককালীন টাকাটা দিয়ে এককালীন দিয়ে দেয়। আমার বই স্যার আমরা কোনো বই পাঠ্য করতাম না। এটা ম্যাডাম দিয়েছে, লাগবেই লাগবে। ক্লাস শুরু হয়ে গেছে তো এর জন্য আর কি। সরকারি বই ছাড়াও 7টা বই লাগবে। বাচ্চাকে বলছে যে বই নিয়ে যেতে হবে। যদিও এ বিষয়ে কিছু বলতে নারাজ শিক্ষকরা, তবে প্রকাশকরা অকপটেই স্বীকার করলেন সত্যতা। সৃজনশীল পদ্ধতি শিক্ষক বুঝে না, তো ছাত্রদের বোঝানোর জন্য আমরা স্রেফ একটা ধারণা দিই। দ্যাট নট মিনিং যে এটা নোট বই বা গাইড বই, এটা স্রেফ একটা সহায়ক বই। আমি তো চাবো আমার বইটা চলুক। তো স্যার কেন, শিক্ষক কেন আমার এই অনৈতিক কাজটাকে অ্যাকসেপ্ট করছে? এতে সৃজনশীল শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। মূল পাঠ্যপুস্তক পড়ে তাদের মেধার বিকাশ ঘটাক, তাহলে এই স্কুল কর্তৃপক্ষ যাতে এটা করতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। একদিকে আমরা বলছি গাইড বই চাই না, অন্যদিকে স্কুল থেকে পাঠাতে পারছে, কিভাবে এটা সম্ভব? এদিকে পুরো বিষয়টি আইনি কাঠামোর আওতায় আনার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। প্রকাশকদের দাবি যে ওখানে যেন আমরা নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দিই, এটা হবে না। আমরা আইন করতেছি, নোট বই গাইড বইগুলো বাতিল করবার জন্য অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, নেক্সট সেশনে উঠবে। পাশাপাশি সমস্যা সমাধানে নজরদারি বাড়ানো হবে বলেও আশ্বাস দিলেন মন্ত্রী। সহায়ক শিক্ষা হিসাবে বাজারে প্রচলিত সব বই শিক্ষার্থীদের জন্য কতখানি সহায়ক সেটি বিচার করার সুযোগও পাচ্ছেন না অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠানের চাপে অনেকটা বাধ্য হয়ে সন্তানদের হাতে বইগুলো তুলে দিচ্ছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষক আর প্রকাশকদের এই শৃঙ্খল ভেঙে দিতে না পারলে এর চরম মূল্য দিতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএমডিসির সনদ মেলেনি চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিএসির মেডিকেল শাখার এমবিবিএস শ্রেণীর 3 ব্যাচের 1000-এর বেশি শিক্ষার্থীর। এতে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। এর মধ্যে বিদেশি শিক্ষার্থী রয়েছে 5 শতাধিক। নীতিমালার তোয়াক্কা না করেই অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় তাদের সনদ দিচ্ছে না বিএমডিসি। তবে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে।
বিএমডিসির নিয়ম অনুসারে ইউএসটিসির মেডিকেলে এমবিবিএস শাখায় ৭৫ জন দেশি শিক্ষার্থী ও ২৫% বিদেশি শিক্ষার্থী ভর্তির নিয়ম রয়েছে। এক্ষেত্রে ইউএসটিসির ২৫, ২৬ ও ২৭তম ব্যাচে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্ধারিত সংখ্যার কয়েকগুণ বেশি এমবিবিএস শিক্ষার্থী ভর্তি করা হয়। শুধু দেশি শিক্ষার্থী নয়, বিদেশি শিক্ষার্থীর ভর্তির হারও বেশি। এই ৩টি ব্যাচে ১,১০৪ জন দেশি ও বিদেশি শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। অথচ প্রতি ব্যাচে ১২০ জন করে মোট ৩৬০ জন ভর্তির অনুমতি রয়েছে। এই অবস্থায় শিক্ষা জীবন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে থাকা শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। টোটাল ১১০০ স্টুডেন্টের বেশি আছে আমাদের, কারো কোনো রেজিস্ট্রেশন নাই। এই দায়িত্বটা কে নিবে? এত টাকা খরচ করে যদি আমরা ফিউচারে কিছু করতে না পারি তাহলে আমাদের লাইফ তো নষ্ট। আমরা কোনো প্র্যাকটিসই করতে পারবো না, রেজিস্ট্রেশন ছাড়া কিছু না, আমরা টোটাল জাস্ট এইচএসসি পাস। এক দফে অনলি আমাদের রেজিস্ট্রেশন। শুধু দেশি নয়, ভারত, মালদ্বীপ ও নেপালের শিক্ষার্থীরা রয়েছেন আতঙ্কের মধ্যে। This is the biggest conspiracy with the medical students. We are not authentically the doctors. We can't practice medicine in either here in Bangladesh or not in our country. বিএমডিসি রেজিস্ট্রার জানান, নিয়মের বাইরে ভর্তি করার বিষয়টি আইনের লঙ্ঘন। এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের। যেহেতু তাদের অ্যালোকেশন সিটে অনেক বাইরে চলে গেছে, নাও এই জিনিসটা এখন মন্ত্রণালয় আছে, ওনারা ডিসিশন দেবে যে ওই 3টা ব্যাচের জন্য ওনারা কি ডিসিশন নিচ্ছে। ওনারা যদি বলে এই এতগুলো ছাত্র, আমরা অতগুলো ছাত্রকে আবার কনসিডার করব। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রতিষ্ঠানের উপ-উপাচার্য। স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুটা পজিটিভ ওকে হলে তখন মন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক হলে আশা করি একটা সুন্দর সুরা হবে বলে আমার মনে করি। এদিকে ভারত, শ্রীলঙ্কা, নেপাল দূতাবাস ও হাই কমিশনের কর্মকর্তারা শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তা পড়ায় উদ্বেগ জানিয়ে যোগাযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। আর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে প্রতিবেদন দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। এ বিষয়ে একটি টুইটও করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত নোংরা পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বেসরকারি ক্লিনিকগুলোকে জরিমানা করায় অনির্দিষ্টকালের জন্য সব বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখেছে মালিকপক্ষ। এই মুহূর্তে নগরীর পপুলার ক্লিনিকের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, তো এই মানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর এই বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোটা অঙ্কের টাকা জরিমানা করে বিভিন্ন সমস্যার কারণে। তো এই তারপর থেকেই মূলত এই হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার যেগুলো রয়েছে বেসরকারি, সেগুলোর সবগুলো বন্ধ করে দিয়েছে এগুলোর মালিকেরা। এবং বন্ধ করে দেওয়ার পর থেকে কিন্তু রোগীদের আমরা দেখতে পেয়েছি যে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দূর দূরান্ত থেকে এসেছেন হয়তো রক্ত পরীক্ষা করতে, কিন্তু সেটি এই ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ থাকার কারণে কিন্তু সেগুলো কোনো সেবাই রোগীরা পাচ্ছেন না। তো আমরা এখনো দেখতে পাচ্ছি এই লক্ষ্মীপুর এলাকায় সবগুলো যে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেগুলো সবগুলোই তালাবদ্ধ অবস্থায় রয়েছে, বন্ধ আছে। অনেক রোগী দূর দূরান্ত থেকে আসছেন এবং এখানে এসে কিন্তু তাদেরকে ফেরত যেতে হচ্ছে, ফলে এক ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। আমরা এখন যেই ডায়াগনস্টিক সেন্টারের সামনে আছি, মূলত র্যাব কালকে এই ডায়াগনস্টিক সেন্টার দিয়েই কিন্তু তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় 7 লক্ষ টাকা জরিমানা করেছিল। তারপর ক্ষুব্ধ হয়ে এই মালিকরা এটি বন্ধ করে দেয়। তা আমরা একটি রোগীদের সাথে কথা বলবো, দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন। কি অবস্থা? এই যে এখন তো সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এখন বন্ধ আছে, তো আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন একটু বলবেন? আসলে আমরা খুবই সমস্যা এবং ভোগান্তিতে আছি। আমরা কালকে আসছি, কালকে আসার পরে দেখতেছি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে। তো আমরা তখন থেকে কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে চাচ্ছি, কিন্তু এগুলো করতে পারছি না, বন্ধ সাময়িকভাবে। আমরা খুবই মানে এতই ভোগান্তিতে যে কিছু বলার নাই। কেউ চাপাই থেকে আসছে, কেউ আপনার নওগাঁ থেকে আসছে। হ্যাঁ, আসার পরে দেখতেছে এখন মানে যাওয়ার আর কোনো লাইন নাই। হ্যাঁ, অনেকে হোটেল ভাড়া করে হোটেলে থেকে যাচ্ছে, আবার কেউ আজকে আসছে, কেউ জানে না যে কালকে এরকম সমস্যাটা হয়ে গেছে। অনেকে আজকে আসছে, আসার পরে দেখতে যে সবগুলো বন্ধ, ডাক্তার বসেনি, অনেকদের টাকা সমস্যা হচ্ছে, কেউ মুমূর্ষু রোগী নিয়ে যে ওইদিকে শুয়ে আছে। হ্যাঁ, শফিক, আপনাকে ধন্যবাদ। শফিক, আপনি শুনছিলেন যে দূর দূরান্ত থেকে রোগীরা আসছে, কিন্তু তারা কোনো চিকিৎসা পাচ্ছে না, যে কারণে তাদের কিন্তু প্রচুর ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানে যেসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক আছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে এভাবে মাঝে মধ্যেই র্যাব বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদী সাজা বা মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়। সেজন্য মূলত তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। যদি এ ধরনের ঘটনা যদি তারা
আগামীতেও করতে থাকেন তাহলে হয়তো তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘটটা একদম লাগাতার চালিয়ে যাবেন বলেও তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। তো শফিক, এখন পর্যন্ত এই অবস্থায় ছিল, আর আজকে ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা একসাথে বসার কথা দুপুরে এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন থেকে এই ক্লিনিক বন্ধের খবর। রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বেসরকারি ক্লিনিকগুলোকে জরিমানা করায় অনির্দিষ্টকালের জন্য সব বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখেছে মালিকপক্ষ। আর এর জন্য দুর্ভোগও তৈরি হয়েছে। রাজশাহী থেকে এর খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুট এর উদ্বোধন করতে কাল গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের মানিকদা হাউজিং এলাকায় সপ্তাহব্যাপী এই সমাবেশের উদ্বোধন করবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আয়োজকরা বলছেন, এবারে রোভার মুটে বাংলাদেশের 64 জেলার 10,000 রোভার স্কাউট ছাড়াও বেশ কয়েকটি দেশের রোভার স্কাউট এবং স্বেচ্ছাসেবক রোভাররা অংশ নেবেন। সমাবেশ চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। একটি জাতীয় প্রোগ্রাম সারা দেশের রোভার স্কাউটদের সামনে, এমনকি আগত অতিথিদের সামনে আমাদের জাতির পিতার জন্মভূমি গর্বিত গোপালগঞ্জের একটি সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো। আমাদের যাবতীয় প্রস্তুতি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। ইতিমধ্যে তাঁবু স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সফর করবেন, তার এই সফরকে নিরাপদ নির্বিঘ্ন করার জন্য গোপালগঞ্জ জেলা পুলিশ অন্যান্য সংস্থার সহযোগিতায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ এবং মাদকের পথে যারাই পা বাড়াবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী ও সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আগামী নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে ছাত্রলীগের নেতা কর্মীদের নির্দেশ দেন। নিজ নিজ এলাকায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। দুপুর থেকে বিভিন্ন জেলা এবং মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দর পদচারণায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জীবনে ছিলেন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী, তাই এবারের পুনর্মিলনীতে গাইলেন তিনিও। ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ সৃষ্টির প্রতিটি রাজনৈতিক প্রক্রিয়ায় সোনালী ভূমিকা ছিল জাতির পিতার নিজ হাতে গড়া এই সংগঠনের। 59 বছরের পথ পরিক্রমায় সে অর্জন ধরে রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। আমাদের আজকে বয়স হয়েছে, কিন্তু আজকের যারা তরুণ, আজকের যারা ছাত্র, আগামী প্রজন্ম, যাদের হাতে ভবিষ্যতে নেতৃত্ব আসবে, তাদেরকে আদর্শ নীতি নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে। দেশ সেবার ব্রত নিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। ভোট ও ভাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, প্রতি আন্দোলন সংগ্রামেও তো ছাত্রলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে। কাজে সেই ঐতিহ্য সামনে নিয়ে ছাত্রলীগ গড়ে উঠবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, সেটাই আমি চাই। জঙ্গিবাদ এবং মাদকাসক্তি ছাত্র সমাজকে ধ্বংসের বড় হাতিয়ার হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তাই যারা জঙ্গিবাদ উস্কে দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যাদের হাতে পতাকা দিয়েছে তারাই যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তা কার্যকর হয়েছে। তাহলে যারা এদের মদত দিয়েছে তাদেরও বিচার বাংলার মাটিতে একদিন হতেই হবে। ইসলাম আমাদের শান্তির ধর্ম, শান্তির পথ দেখায়, কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের ব্যাপারেও আমাদের ব্যবস্থা নিতে হবে। কাজে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনোভাবে হোক বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। সেই সাথে সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, ওই মাদকাসক্তি বা জঙ্গিবাদ সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। আর এ পথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে জাতির পিতার আত্মজীবনী সম্পর্কে জানার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার যে অসমাপ্ত আত্মজীবনীটা,
এটা প্রত্যেকটা নেতা কর্মী পড়া উচিত এবং পড়ে সেখান থেকে শিক্ষা নেওয়া। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশিরভাগ বিদেশি প্যাভিলিয়নে দেশি পণ্যের ছড়াছড়ি। বেশি দাম দিয়ে কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। প্রতিনিয়ত বেড়ে চলা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বাড়াচ্ছে নির্মাণ কাঁচামালের চাহিদা। সরকারি এক হিসেব বলছে এসব কাঁচামালের মধ্যে শুধুমাত্র ইটের চাহিদা রয়েছে বছরে ১,৫০০ কোটি পিস। ২০১১ থেকে ১৫ সাল পর্যন্ত প্রতি বছর ৫০০ করে ইটভাটার সংখ্যা বেড়েছে দেশে। আর এর জন্য প্রয়োজন হয় আনুমানিক ২০,০০০ মানুষের হাড়ভাঙা শ্রমের। অর্থনৈতিক খাত হিসেবে ইটভাটা এবং সেখানে কাজ করা মানুষের সেই নেই রাষ্ট্রের স্বীকৃতি। শ্রমিকের মর্যাদা না পাওয়ার গল্পে মানুষের গল্প থাকছে ইটভাটার জীবনে। সাতিলা শারমিনের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শৈশবের নানা অকারণ খেলা, শিশু মানেই খুব স্বাভাবিক দৃশ্য। আর এমন কর্মক্ষেত্রে মায়ের পাশে সন্তানের উপস্থিতি কোনো শিশুর জন্যই কাম্য নয়। রোজিনা খাতুনের সবচেয়ে ছোট ছেলে মাহিনের বয়স মাত্র ৩। তপ্ত পরিবেশে ধুলোর এ জীবনের দেখা মিলবে শুধুমাত্র ইট ভাটায়। সাতক্ষীরার পাইকগাছার এক প্রত্যন্ত গ্রাম থেকে সাভারের ইট ভাটায় কাজ করতে এসেছেন রোজিনা ও মনিরুল দম্পতি। একা কাজ করতে হয় না, এর জন্য ফ্যামিলি সহ আসে। একজনের টাকা খাওয়া দাওয়া, একজনের টাকা থাকে, ওই দুইজন কামাই করে নিয়ে যায়, তাই দেশে খাই। নগর সভ্যতার এ নেপথ্য কারিগরদের দিন কাটে ভাটার পাশে টিনের চালে তৈরি ছাপড়া ঘরে। সারাদিনের কাজের ফাঁকে খাবারের যে সময়টুকু তাতেই চলে ঘরকন্যা। সকালবেলা বাজে বা দুপুরবেলা তরকারি, বিকেলবেলা ডাল, সোমবারে মাছ, বৃহস্পতিবারে গোস, বালাইকা। বেশিরভাগই থাকেন এমন জায়গায় গাদাগাদি করে। ৮ থেকে ১০ জনের থাকার এমন ৩-৪ মিটারের বাসস্থানের জন্য গুনতে হয় মাসে ২,০০০ টাকা। ঘর ভাড়া দিন নাগে, এর বাদে ফেটো বাজার বুজার করে খাবার গেলে তো আর তো এটা ওই হারে না, খুব কষ্ট করে দিন যাঙ্গে। ওখানে কাজ কাম কম এবং দেশের ইনকাম কম। ভোর 5টায় উঠি, 6টায় হলো পরে কাজ শেষ করি। এটা একটা কষ্টকর জীবন, ঠিক আছে। এখানে কাজ করতেছি, অথবা রাত হলে একা শুয়ে থাকি, অথবা কেউ নাই। ভোর 4টা থেকেই শুরু হয়ে যায় কর্মযজ্ঞ। এক এক দল শ্রমিক নিয়োগ হন এক এক কাজে। বৈশাখ মাসে আমি দাদন এই লোকজনের দাদন দিয়ে কোম্পানির সাথে হিসাব আমি বসবো, ওদের হিসাব হলো আমার সাথে। যারা মাটি কাটে তাদের বলা হয় মাইটেল। এদের প্রতি ১,০০০ ফুট মাটিতে দেওয়া হয় ১২০০ থেকে ২,০০০ টাকা। কাঁচা ইট বানানোর জন্য গোড়ারা পান ১৩০ টাকা করে। ইট পোড়ান যারা তারা রেজা, তাদের বেতন হয় প্রতি মাসে। শ্রমিকের অভিজ্ঞতা ভেদে ১০ থেকে ২০,০০০ টাকা। প্রতি ১,০০০ পিস ইট সাজিয়ে পান ৬০ টাকা। দিনমজুর রয়েছেন ৩০০ টাকা করে। এখানে কাজের জন্য আসলে কত সময় থাকতে হয়? ৬ মাস। ৬ মাসের জীবন, সর্বোচ্চ ৬ মাসের সংসার। এই সময়ে আসলে কোনো কিছুই গুছিয়ে ওঠা সম্ভব হয় না, কিন্তু তারপরেও ছোট ছোট জীবন ধারণের জন্য যেসব প্রয়োজন রয়েছে তার সবকিছুই পূরণ করতে হয়। আর সেই পূরণের জন্য আসলে এখানে আলাদা একটি জীবনে অভ্যস্ত হয়ে যেতে হয় এখানকার কর্মীদের। আর এরা এখান থেকে যে জিনিসটি নিয়ে যেতে চান তা হচ্ছে নিশ্চয়তা। এই নিশ্চয়তাটি হচ্ছে আর্থিক, এই নিশ্চয়তাটা হচ্ছে পরবর্তী ১ বছরের জন্য যাতে কোনো রকম সমস্যা তাদেরকে পড়তে না হয়। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ৫ থেকে ৭ লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। মালয়েশিয়া থেকে চাহিদাপত্র চলে এসেছে, যে কোনো সময় কর্মী পাঠানো শুরু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ প্রথমবারের মতো রিসোর্স কান্ট্রি, ফর্মালি রিসোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশকে তারা রিকগনাইজ করেছিলেন এবং তার ফলশ্রুতিতে তাদের যে কয়েকটি সেক্টর আছে, খুব সম্ভবত 7টি সেক্টরে স্পেসিফিক, এবং এই 7টি সেক্টরে মালয়েশিয়ার পুরো জব মার্কেটটাই ভাগ করা, স্পেশালি ফর দ্য মাইগ্রেন্টস। এই প্রতিটা সেক্টরের জন্য তারা বাংলাদেশকে অফিসিয়ালি অন্তর্ভুক্ত করেছে। এটা চালু হয়ে গেলে সম্ভাবনা, অপরচুনিটি, এই 2017 সালে 5 থেকে 7 লক্ষ বাঙালি মালয়েশিয়া যেতে পারবে। সময় সংবাদে আরো থাকছে। মৌলভীবাজারের হাকালুকি হাওরে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আবহাওয়ার পরিবর্তন এবং নির্বিচারের শিকারে কমেই পরিযায়ী পাখির সংখ্যা। ভারতের প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ হয়নি। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে গত
16 বছরে 1250 মানুষের প্রাণ গেছে ভারতীয় সীমান্তে। তবে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংরা বলছেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় তার সরকার। সিলেটে সময় সংবাদের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ওপেন ফায়ার না করতে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে। আর বাংলাদেশিদের ভারতে ভিসা পেতে অনেক ক্ষেত্রেই ই টোকেন প্রথা তুলে দেওয়া হয়েছে। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রেখা 4096 কিলোমিটার। কৃষি, মৎস্য চাষ কিংবা পশুপালনে অনেক সময় সীমান্তের কাছে যেতে হয় স্থানীয়দের, কিন্তু শূন্যরেখা ঘেঁষলেই মানুষের ওপর গুলি চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে 2000 থেকে 2012 সাল পর্যন্ত 1064 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছে বিএসএফ এর হাতে। আর আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী 2012 থেকে এখন পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে প্রায় 150। বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও কেন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না জানতে চাইলে ভারতের হাই কমিশনার বলেন, সীমান্তে গুলি বন্ধে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে সীমান্তে মানব পাচার, অস্ত্র ও মাদক সহ অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধ করতে চাই। তবে কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিএসএফ কে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। এজন্য প্রকাশ্যে গুলি চালানোর মতো পরিস্থিতি যথাসম্ভব এড়িয়ে যেতে বলা হয়েছে বিএসএফ কে। বিড়ম্বনা ও দালালের উৎপাত বন্ধে অনেক ক্ষেত্রে ভিসার জন্য ই টোকেন বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশি নারী ও বিশেষ কিছু পেশাজীবীদের ভারতে ভ্রমণের জন্য ইতিমধ্যেই ভিসার ক্ষেত্রে ই টোকেন বাতিল করা হয়েছে। তারা সহজেই পাসপোর্ট দেখিয়ে শুধু টিকিট কেটে বিমান, রেল ও সড়ক পথে ভারতে ভ্রমণ করতে পারবেন। এই পদ্ধতিকে আরো সহজ করার ইচ্ছা আমাদের রয়েছে। সীমান্ত ঘেঁষা সিলেটে ভারতের পূর্ণাঙ্গ ভিসা সেন্টার স্থাপনেরও প্রতিশ্রুতি দেন ভারতীয় হাই কমিশনার। সিলেটে ভিসা সেন্টার আছে, ফুল প্রেজেন্স হবে যখন আমার কনসুলেট অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার এখান থেকে এস্টাবলিশ হবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। নামে বিদেশি প্যাভিলিয়ন হলেও ভেতরে দেশীয় প্রতিষ্ঠানের ছড়াছড়ি। তবে বিদেশি পণ্যের নামে দাম হাঁকা হচ্ছে বেশি। আবার এক দেশের নামে প্যাভিলিয়ন হলেও বিক্রি হচ্ছে অন্য দেশের পণ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশিরভাগ বিদেশি প্যাভিলিয়নে দেখা গেছে এমন চিত্র। ক্রেতাদের অভিযোগ, বিদেশি প্যাভিলিয়নে এসেও প্রতারিত হচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সচরাচর মার্কেটে বিদেশি পণ্য পাওয়া গেলেও একসাথে অনেকগুলো দেশের পণ্য মিলে না। তাই স্বাভাবিকভাবেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের বিদেশি প্যাভিলিয়নের প্রতি আলাদা আকর্ষণ থাকে। বাণিজ্য মেলার এবারের আসরে বাংলাদেশ ছাড়া অংশ নিয়েছে 21টি দেশ। এসব দেশের নামে মেলা প্রাঙ্গণে সাজানো হয়েছে 48টি প্যাভিলিয়নও। তবে বিভিন্ন দেশের নামে প্যাভিলিয়ন থাকলেও ভেতরের বেশিরভাগ স্টল দেশীয়। ক্রেতাদের অভিযোগ, অনেক পণ্য বিদেশি বলে বিক্রি করায় বিভ্রান্ত হচ্ছেন তারা। ইরানি প্যাভিলিয়ন যদি বাংলা বা ইন্ডিয়ান জিনিস পাওয়া যায় তাহলে এখানে ইরানি প্যাভিলিয়ন নামটা ব্যবহার করা ঠিক হচ্ছে না। দেশীয় পণ্য বাট কিছু একটা নাম দিয়ে রাখে, দুবাই এই বা এরকম সামথিং কিছু একটা দেয়, নাম আমাদেরকে কনফিউজ করে। কিছু কিছু আছে বিদেশি প্রোডাক্ট আছে, কিন্তু বেশিরভাগই মনে হচ্ছে যে দেশি প্রোডাক্ট। মেলার বিদেশি জোনে থাইল্যান্ডের নামে বরাদ্দ দেয়া দৃষ্টিনন্দন এই প্যাভিলিয়নের ভেতরে দেখা গেছে অর্ধেক স্টলই দেশীয় ব্যাগ, জুতা সহ বিভিন্ন পণ্যের। একই চিত্র অধিকাংশ বিদেশি প্যাভিলিয়নের। অভিযোগ স্বীকার করে স্টলের প্রতিনিধিরা জানান, কর্তৃপক্ষের কাছে আবেদন করে তারা স্টল পেয়েছেন। আমরা আবেদন করেছি, আমরা যেখানে পেয়েছি ওনারা যেখানে আমাদের স্টলের ব্যবস্থা করে দিয়েছে, আমরা সেখানেই ঢুকেছি। বাইরে স্টল পাওয়া যায় নাই কোথাও, সেই কারণে বাধ্য হয়েছে নিতে। এখানে মনে করেন দেশের প্রোডাক্টও আছে, আবার বাইরে থেকে ইম্পোর্ট করা কিছু প্রোডাক্টও আছে। এসব প্যাভিলিয়নে বিদেশি পণ্যের নামে দাম বেশি রাখায় প্রতারিত হচ্ছেন ক্রেতারা। সবকিছু স্বচ্ছ হওয়া উচিত, কারণ দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করলে কাস্টমার তো অবশ্যই ঠকবে। বলতেছে ইট কামস ফ্রম সাউথ আফ্রিকা, অ্যানাদার ওয়ান কামস ফ্রম শ্রীলঙ্কা, বাট প্রাইসটা হচ্ছে এই তুলনায় অনেক বেশি। বিদেশি প্যাভিলিয়নগুলোতে দেখা যাচ্ছে যে বিদেশি প্রোডাক্ট থাকলেও ওটার মান তেমন ভালো না। দর্শনার্থীদের মতে ক্রেতারা যেন না ঠকে সেদিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। শীতের তীব্রতা বাড়তে থাকায় মৌলভীবাজারের হাকালুকি হাওরে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। তবে আবহাওয়ার পরিবর্তন ও নির্বিচারে পাখি শিকারে ক্রমেই কমছে এসব পরিযায়ী পাখির সংখ্যা। অবশ্য বন বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মিত অভিযান পরিচালনার কারণে আগের চেয়ে কমেছে পাখি নিধনের সংখ্যা। শাহ অলিদুর রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
মুক্ত আকাশে উড়োউড়ি আর হাওরের জলে গা ভাসিয়ে একে অন্যের সঙ্গে খুনসুটি। 24,000 হেক্টর এলাকা নিয়ে গঠিত এশিয়ার অন্যতম বৃহত্তম হাওর মৌলভীবাজারের হাকালুকি হাওর এটি। স্থানীয়রা জানান প্রতি বছর শীত এলেই হাকালুকির চকিয়া, হাওড়াবিল, পিংলা, জল্লা, কালাপানি, বাইলাবিল সহ বিভিন্ন বিলে আশ্রয়ের সন্ধানে প্রায় 50 থেকে 60 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। হরালি আইসইন, দরুইলি আইসইন, লেঞ্জা আইসইন, বগলা পাখি আইসইন, অন্য জাত পাখি অনেক পাখি আইসইন, তার নাম চিনি না। বাইয়া বিলে অনেক পাখি আছে, দেশি এবং অতিথি পাখি মিলাইয়া আছে। তবে আবহাওয়ার নানা মেরুকরণ ও নির্বিচারে পাখি নিধনের কারণে প্রতি বছরই কমছে পরিবেশ বান্ধব এসব পরিযায়ী পাখির সংখ্যা। গত বছরের চেয়ে হাকালুকি হাওরে পাখির পরিমাণ কম। আবহাওয়ার পরিবর্তনের যে বিষয়টা আছে ওইটা পাখির উপরে প্রভাব ফেলতে পারে। শিকারীরা রাতের আধারে বিষ্টপ দিয়া পাখি শিকার করার কারণে গিয়া অনেক সময় অনেক পাখি বয়ে আয় না। তবে পাখি নিধন বন্ধ ও তাদের অভয়াশ্রম সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এছাড়া স্থানীয় জনগণের সাথে নিয়ে পাখি শিকার কিংবা পাখি ধরার ফাঁদ এগুলো আমরা জব্দ এবং প্রতিরোধ করার চেষ্টা করি। বাংলাদেশ বার্ড ক্লাবের সর্বশেষ শুমারিতে হাকালুকি হাওরে 61 প্রজাতির প্রায় 34,000 পরিযায়ী পাখি দেখা গেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। অধিকৃত পশ্চিম তীরে আরো 2,500 বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডোর লিভারম্যান এবং প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, নতুন করে বসতি নির্মাণের প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম তীরের ইহুদি বসতি নির্মাণে এই উদ্যোগের ফলে সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনার বিষয়ে যে অগ্রগতি দেখা দিয়েছিল তা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন নেতারা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফিলিস্তিন ভূখণ্ডে বসতি নির্মাণের ঘোষণা দিল ইসরায়েল। এর আগে গত রোববার পূর্ব জেরুজালেমে 3টি এলাকায় 360টিরও বেশি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। গত মাসেই ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন অবৈধ ঘোষণা করে একটি বিল পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ঊননব্বইতম অস্কারের জন্য এবার রেকর্ড সংখ্যক 14 বিভাগে মনোনয়ন পেয়েছে গোল্ডেন গ্লোব জয়ী হলিউডের চলচ্চিত্র লা লা ল্যান্ড। অস্কারের ইতিহাসে এর আগে মাত্র 2টি চলচ্চিত্র টাইটানিক এবং অল অ্যাবাউট ইভ সর্বোচ্চ 14টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। মঙ্গলবার প্রকাশিত তালিকায় একাধিক বিভাগে মনোনয়ন পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে অ্যারাইভাল ও মিডনাইট 8টি বিভাগে, হ্যাকসো রিজ, লায়ন ও ম্যানচেস্টার বাই দ্য সি 6টি বিভাগে এবং ফেন্সেস ও হেল অর হাই ওয়াটার 4টি বিভাগে মনোনয়ন পেয়েছে। এবারের অস্কারের সেরা চলচ্চিত্রের মনোনয়ন তালিকায় যে ছবিগুলোর নাম উঠে এসেছে তা হল লা লা ল্যান্ড, অ্যারাইভাল, মুনলাইট, ম্যানচেস্টার বাই দ্য সি, হিডেন ফিগার্স, লায়ন, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল আর হাই ওয়াটার। আগামী 26 ফেব্রুয়ারি অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবার খেলার খবর। ভুল থেকে শিক্ষা নেওয়ার দক্ষতা ক্রিকেটারদের মাঝে এখনো গড়ে ওঠেনি, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শারীরিক নয়, মানসিক দিক থেকে অনেক পিছিয়ে পড়ার কারণে হতাশাজনক ফলাফল হয়েছে বলে মনে করেন এই লঙ্কান। তবে নিউজিল্যান্ডের মাটিতে জয় না পেলেও প্রতিটি ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন টাইগার কোচ। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। টেস্টের পঞ্চম দিন মাতাতে ক্রিকেটারদের এদিন থাকবার কথা ছিল হেগলিউ হলের ক্রিকেট ক্যানভাসে, কিন্তু আগের দিনে নিউজিল্যান্ড সফরে আরেকটি স্বপ্ন জীর্ণ হয়ে পড়েছে অখণ্ড অবসরের ক্রিকেটাররা। তাই টিম হোটেলে দেখা মিলল সবার, কিন্তু নিজেদের দোষেই যে তামিম, সাকিব, রিয়াদদের চোখে মুখে মলিন ছাপ পড়েছে তা অস্বীকার করছেন না শিক্ষক হাথুরুসিংহে। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তামিম সব দোষ নিজের কাঁধে নিয়েছে। ঠিক আছে, তার মানে এখন দায়িত্ব নিয়ে শিখছে ওরা, এটা ভালো দিক। ওয়েলিংটন টেস্টে 4 দিন দারুণ খেলার পর এই টেস্টেও আমরা সম্ভাবনা তৈরি করেছিলাম, কিন্তু আগের ভুল থেকে শিখতে না পারায় এভাবে হারতে হয়েছে আমাদের। ব্যাপারটা সত্যি হতাশাজনক। নিউজিল্যান্ড সফরের শুরু থেকে যে ভুলে ভরা গল্প বাংলাদেশ ক্রিকেট দলের, 3 ফরম্যাটেই বারবার ভুলগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তবে হাতুরুর দূরবীন দৃষ্টিতে ভুল ধরা পড়েছে অন্যত্র।
আমার মনে হয় ক্রিকেটাররা শারীরিক ও মানসিক দিক থেকে পিছিয়ে পড়েছে, যে কারণে জয়ের সম্ভাবনা জাগিয়েও ম্যাচগুলো তারা জিততে পারেনি। কন্ডিশনের চেয়েও মানসিক সমস্যাটা বড় হয়ে উঠেছে, যে কারণে ক্রিকেটাররা ধারাবাহিকভাবে 5 দিন নিজেদের খেলাটা ধরে রাখতে পারেনি। হাথুরু সিং এর প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলে টাইগাররা। এই 2 সিরিজে বাংলাদেশ জয়হীন। এর কারণের ব্যাখ্যা দিলেন হাথুরু এমন ভাবে, দেখুন, অনেক হতাশার মাঝেও প্রাপ্তি আছে। তা হলো নিউজিল্যান্ডের মতো একেবারে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। অর্থাৎ বাংলাদেশ দল এখন কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। বিশ্বের সব দলের কাছে এটা তো প্রমাণিত হয়েছে। নিউজিল্যান্ডে ব্যর্থ মিশনের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট বহুল প্রতীক্ষিত ভারত সফর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই হাজার লক্ষ কোটি টাইগার সমর্থকদের স্বপ্ন দেখিয়ে আকাশে চড়িয়েছেন। সেই তাদের কারণেই স্বপ্নগুলো ধপাস করে মাটিতে পড়ে হয়েছে চুরমার। বরাবরের মতো টাইগার কোচ হাথুরু সিং বললেন, এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভারত সফরে ঘুরে দাঁড়াবে তার শিষ্যরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু। গেল রোববার স্ত্রী দাবি করে নাসরিন সুলতানার করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয় ক্রিকেটার আরাফাত সানিকে। এরপর তার 5 দিনের রিমান্ড আবেদন করা হলেও মঞ্জুর করা হয় 1 দিনের। রিমান্ড শেষে আরাফাত সানির আইনজীবীর পক্ষ থেকে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেন আদালত। এদিকে আদালতে জমা দেয়া আরাফাত সানির বিয়ের কাবিননামা ভুয়া বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী। আজকে রিমান্ড ফেরতের পরে যেখানে জানা গিয়েছে যে তাসকে রিমান্ডে নেওয়ার পরে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, সেজন্য এবং সেটা সত্যতা রয়েছে, যার কারণে আমরা জামিন বাতিলপূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। মামলাটা আমলে নিয়েছেন। এখন তদন্ত করে যদি এটা বলা যায় যে স্ত্রীকে একটা ফেক কাবিননামা প্রদান করা হয়েছে, তাহলে আরাফাত সানির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হবে। আমাদের সাইবার ট্রাইব্যুনালে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন এবং সাথে সাথে আমাদের যে জামিনের দরখাস্ত ওনার নথিভুক্ত করে রেখেছেন। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সব ধরনের ক্রিকেট থেকে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন পাপন। আমরা বাড়তে বাড়তে অনেক টাকাও পেনালাইজ করেছি, কিন্তু দেখা যাচ্ছে এটা তো মনে হয় তাদের কাজ হচ্ছে না। সো আমাদেরকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই ব্যান্ড হবে। এই ধরনের প্লেয়ারদের ব্যান্ড না হওয়ার কোনো কারণ নেই, বাট প্রমাণ সাপেক্ষে। যদি কেউ প্রমাণিত হয়, এই ধরনের প্লেয়ারদের ক্রিকেটে থাকার কোনো সুযোগই নেই। ফ্রেঞ্চ লিগ কাপের খবর। আনহেল ডি মারিয়া এবং অ্যাডিনসন কাভানির জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ কাপে বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এই 2 ল্যাটিন তারকার নৈপুণ্যে বোর্দোকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে পার্সিয়ানরা। নিজেদের মাঠে বোর্দোর শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক, যার ধারাবাহিকতায় ম্যাচের 6 মিনিটেই গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা, কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় সেক্ষেত্রে লিড নিতে ব্যর্থ হয় বোর্দো। উল্টো ম্যাচের 19 মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় পিএসজি। খেলার 32 মিনিটে দিয়াগো রোলানের গোলে সমতায় ফেরে বোর্দো। 1-1 গোলে প্রথমার্ধ শেষ করা পিএসজি বিরতি থেকে ফিরে আবারও লিড নেয় কাভানির গোলে। ম্যাচের 74 মিনিটে এই উরুগুয়ান ফরওয়ার্ড দলের হয়ে আরও একটি গোল করলে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় বোর্দে। এর 5 মিনিট পর ডি মারিয়ার গোলে 4-1 ব্যবধানে বড় জয় নিশ্চিত করে উনাই এমিরির শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষকদের নির্দেশেই সহায়ক বই নামে গাইড বুক কিনতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। ব্যাহত হচ্ছে সৃজনশীল শিক্ষার আসল উদ্দেশ্য। আইনি কাঠামোয় আনার আশ্বাস শিক্ষামন্ত্রীর। বিএমডিসির সনদ না পাওয়ায় অনিশ্চিত চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 1000-এরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ। নিয়ম না মেনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগ। যারাই জঙ্গিবাদের পথে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দেখানো পথে চলতে নেতাকর্মীদের নির্দেশ। প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে বন্ধ হয়নি বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা। শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ভারতীয় হাইকমিশনারের।
এবং নির্মাণ কাঁচামাল হিসেবে দেশে প্রতি বছর ইটের চাহিদা 1,500 কোটি, অর্থনৈতিক খাত হিসেবে ইটভাটা ও শ্রমিকদের নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।